ভালোবাসায় পড়ে মানুষ কি না করতে পারে, অনেক রকমের এক্সাম্পল আছে, উদাহরণ আছে। আমি জানি, ইনফ্যাক্ট তোমরা নিজেরাও জানো যে ভালোবাসায় পড়ে মানুষ কতটা উপরে বা কতটা নিচে বা কতটা দূরত্বে পৌঁছতে পারে। ভাবতে পারছো? প্রেমে তো অনেকেই পড়ে, কেউ কেউ মেজার করে পড়ে, মানে মেপে প্রেমে পড়ে, আর কেউ কেউ কোনো ক্যালকুলেশন না করে, মাথাবাজি না করে, নিজের বুদ্ধিকে কাজে না লাগিয়ে হৃদয়ের কথা শুনে প্রেমে পড়ে। হ্যাঁ, অনেক ক্ষেত্রে তার রেজাল্ট খুব ভালো, অনেক ক্ষেত্রে সেই মানুষটা বা সেই মানুষগুলো নিঃস্ব হয়ে যায়। মানুষ নিজের ভালোবাসা পাওয়ার জন্য কত কিছু করতে পারে, নিজের ভালোবাসার মানুষকে নিজের কাছে টানার জন্য কত নিচে নামতে পারে। আজকে সেই ঘটনা নিয়েই সত্যি ভূতের গল্পের একটি এপিসোড তোমার সামনে রাখবো। কেমন লাগছে সত্যি ভূতের গল্প? আমরা 70টা এপিসোড অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে স্ট্রিম করিয়ে দিয়েছি। অলরেডি স্ট্রিমিং অন সত্যি ভূতের গল্প। এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ, তোমরা যারা আমাদেরকে সাপোর্ট করেছো এবং এই ইনিশিয়েটিভ বা এই পডকাস্টটাকে আজকে এত সুন্দর জায়গায় নিয়ে গেছো। প্রত্যেকে সাবস্ক্রাইব করেছো, লাইক করেছো, শেয়ার করেছো এবং কমেন্টস করেছো। তোমাদের প্রত্যেকের কাছে আমার একটা রিকোয়েস্ট, ভালো লাগুক বা খারাপ লাগুক বা যদি কোনো সাজেশন থাকে সেটা প্লিজ কমেন্ট সেকশনে লিখে দাও। এবং তোমাদের প্রত্যেকের কমেন্টেই কিন্তু আমরা রেসপন্স করি প্রত্যেকটা দিন। সত্যি ভূতের গল্পের ডিরেক্টরের নাম প্রিয়াংশী রায় এবং মিউজিক, ব্যাকগ্রাউন্ড মিউজিক এবং ভয়েস এবং গল্প সবকিছুই আমি নিজে করছি। আমার নাম ক্রাইম মাস্টার রোডো, ফেসবুকে আমার পেজটা আছে ক্রাইম মাস্টার রোডো এই নামে। এবং আজকের এই গল্পটা মানে সত্যি ভূতের গল্প শুরু হচ্ছে। দেবাশিস পেশায় একজন আর্টিস্ট, গভর্নমেন্ট আর্ট কলেজ থেকে পাস করার পর প্রচন্ড নাম হয়ে যায় দেবাশিসের। দেবাশিসের তৈরি স্কাল্পচার, দেবাশিসের পেন্টিংস, পোর্ট্রেট সবকিছু কিন্তু খুব পপুলার। এবং গভর্নমেন্ট আর্ট কলেজের প্রচুর ছেলে মেয়ে, মানে সমবয়সী ছেলে মেয়ে বা সেম ব্যাচের ছেলে মেয়েরা, স্টুডেন্টরা কিন্তু অনেকেই খুব হিংসেতে ভোগে দেবাশিসকে নিয়ে, বিকজ দেবাশিস খুব কম বয়সে অনেক কিছু অ্যাচিভ করেছে। দেবাশিসের প্রেমে অসংখ্য মেয়েরা পাগল। দেবাশিসের এই স্কিল নিয়ে, এই ট্যালেন্ট নিয়ে প্রফেসররা অহংকার করে। এবং দেবাশিসের বেশ কিছু স্টুডেন্ট, বাড়িতে যে আঁকা শেখানোর ক্লাস ও চালু করেছিল, তার প্রচুর স্টুডেন্টসও কিন্তু বাইরে ভালো রেজাল্ট করতে শুরু করলো। দেবাশিস এই দেশে জন্মাতে পারে, এই শহরে জন্মাতে পারে, কিন্তু বিদেশি কোনো আর্টিস্টের থেকে কোনো অংশে কম নয়। কিন্তু নেশা বা দেবাশিসের অভ্যেস, স্বভাব, সেইগুলো কিন্তু একজন আর্টিস্টের যতটা ভালো হওয়া উচিত তার পুরোটাই বিপরীতে। দেবাশিসের মদের নেশা, দেবাশিস কারুর প্রেমে বেশি দিন থাকতে পারে না। দেবাশিসের কম্পালসিভ অবসেসিভ ডিসঅর্ডারের নেশা আছে, রোগ আছে বলতে পারো। মানে কোনো মেয়ের প্রেমে বেশি দিন থাকতে পারে না দেবাশিস। যখন তখন কারণে অকারণে ব্রেকআপ করে দেয় অল্প দিনের সম্পর্ক। এবং শারীরিক সম্পর্কে আবদ্ধ হওয়ার পরেও একটা মেয়েকে ছুঁড়ে ফেলে দিতে দেবাশিসের বেশিক্ষণ সময় লাগে না। দেবাশিস নিজের আর্টিস্টিক সেন্সের বাইরে গিয়ে মানুষকে হার্ট করে। দেবাশিস খুব স্বার্থপর হয়ে যায় যখন ও নেশা করে। নিজের পরিবার থেকে শুরু করে, নিজের প্রেমিকা, নিজের বন্ধু থেকে শুরু করে নিজের সমাজের প্রতি একদম দায়বদ্ধ হয় না দেবাশিস। ইরেসপন্সিবল দেবাশিস ভুলে যায় কাকে কি কথা বলতে হয় যখন সে নেশাটা করে ফেলে। এবং শুধুমাত্র তাই নয়, দেবাশিসের এত অ্যাচিভমেন্ট, সেটা কিন্তু দেবাশিসের অহংকারের একটা বিষয়। যখন তখন যাকে তাকে ছোট করে দেয় দেবাশিস। এটা কেউ আঁকতে পেরেছে? এটা কি কোনো আঁকা হয়েছে? এটা কোনো স্কাল্পচার হয়েছে? ওর কোনো সেন্স নেই, ও জীবনে শেখেই নি। ইনফ্যাক্ট এরম কথাও দেবাশিসের মুখে শোনা যায়, ও কোন লগ্নে জন্মেছে, ও জন্মের ঠিক নেই, ও কি ছবি আঁকবে, এই সমস্ত কথাও বলে। দেবাশিস কিন্তু যাই করুক না কেন, ওর প্রেমে ওকে পাওয়ার জন্যে ইউনিভার্সিটি থেকে শুরু করে সবাই পাগল।
পাড়ার প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ওর বয়সী মেয়ে, ওর থেকে ছোট মেয়ে, তারা কিন্তু দেবাশিসের প্রেমে পাগল। দেখতে একজন ক্রিয়েটিভ বোহেমিয়ানের মতো, একটা বানজারা, একটা যাযাবরের মতো দেখতে, রবীন্দ্রনাথ ঠাকুরের মতো বড় চুল, দাড়ি, গোঁফ, খুব ক্রিয়েটিভ একটা সত্তা হিসেবে ওকে সবাই চিনত। কিন্তু ওর ভেতরে লুকিয়ে থাকা এই অসুরটাকে অনেকেই চেনে না, যে যখন তখন যাকে তাকে ছোট করে একটা অদ্ভুত মানসিকতার মধ্যে দেবাশিস আটকে থাকে। অসংখ্য মেয়েদের মধ্যে সত্যিকারের ভালোবাসায় দেবাশিসের প্রেমে আবদ্ধ হয়ে পড়ে দেবাশিসেরই কলেজের জুনিয়র, যার নাম অর্পিতা। অর্পিতা পাগল দেবাশিসের প্রেমে, কিন্তু দেবাশিস তো সেই প্রেম মেনে নেয় না। হ্যাঁ, দেবাশিস অর্পিতা যেহেতু সুন্দরী দেখতে, তাই ওর সঙ্গে কয়েকবার ক্যান্টিনে চা খেয়েছিল, রাস্তাঘাটে দেখা হলে আড্ডা মেরেছে, অর্পিতার থেকে সিগারেট নিয়ে খেয়েছে। ইনফ্যাক্ট অর্পিতা বহুবার দেবাশিসকে বলেছে যে দেবাশিসের জন্য সবকিছু করতে পারে জীবনে। অর্পিতা এতটা ডেসপারেট দেবাশিসের প্রেমে একটা মেয়ে হতে পারে, সেটা দেবাশিসও বাপের জন্মে দেখেনি। হঠাৎ করে দেবাশিসের খুব অর্থাভাব দেখা যায়, টাকা পয়সার প্রবলেম। নেশা করার টাকা ছিল না, হন্যে হয়ে কলেজ স্ট্রিট বর্ণ পরিচয় বলে যে মলটা আছে তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছে। লোকজনকে বলছে দাদা একটু টাকা হবে, কেউ তো ওখানে ওকে চেনে না, কেউ টাকা দেয় না, দূর দূর করে তাড়িয়ে দেয়। হঠাৎ করে রাস্তায় ওর সঙ্গে দেখা হয়ে যায় কলেজ ফিরতি অর্পিতার সাথে। অর্পিতার সঙ্গে দেখা হওয়ার সঙ্গে সঙ্গে অর্পিতা বলে, আরে দেবাশিস তুমি এখানে কি করছো? বলছে আমি তোমাকে খুঁজতেই এখান থেকে আসছি। দেবাশিস সঙ্গে সঙ্গে বানিয়ে এই কথাটা বলে দেয় অর্পিতাকে। অর্পিতা অবাক হয়ে যায়, আমাকে খুঁজতে তুমি এখানে? বলছে হ্যাঁ, আমাকে একটা হেল্প করবে? বলছে কি হেল্প, বলো না দেবাশিস, কি কি করবো তোমার জন্য? বলছে আমার একটু টাকার দরকার অর্পিতা, আমাকে একটুখানি 100 টাকা দিতে পারবে? বলছি 100 টাকা নেই আমার কাছে, 500 টাকা আছে, খুচরো নেই, এনাও এটা রাখো। অর্পিতা ভেবেছিল টাকাটা নেওয়ার পর দেবাশিস হয়তো অর্পিতার সঙ্গে কিছুক্ষণ থাকবে, কথা বলবে, সুখ দুঃখের আলোচনা করবে। দেবাশিস তো সেইগুলো করার জন্য ওখান দিয়ে হাঁটছিল না। অর্পিতার থেকে 500 টাকা নিয়ে ওখান থেকে হাওয়া হয়ে যায় দেবাশিস। অর্পিতা হবে শিল্পী মন, একটা বোহেমিয়ানের মতো থাকে, হয়তো ফিরে আসবে, কিন্তু আসে না। এর কিছুদিন পর অর্পিতার সাথে দেবাশিস খুব ঘনিষ্ঠ হয়ে যায়। এই ঘনিষ্ঠ হয়ে যায় কবে? ওদের গভর্নমেন্ট আর্ট কলেজের এক্স স্টুডেন্টরা মিলে একটা রিউনিয়ন করেছিল। সেই অনুষ্ঠানে দেবাশিস স্টেজের ওপর ক্যানভাসে দাঁড়িয়ে লাইভ একটা পেন্টিং করেছিল। সেই পেন্টিংটা দেখে অর্পিতা পাগল হয়ে যায়। অর্পিতার কিছু বন্ধু বান্ধব ওকে বার খাইয়ে বলে এটা তোকেই এঁকেছে। অর্পিতাও ভেবে নেয় ওটা নাকি ওকেই এঁকেছে, যদিও ওই আঁকার সাথে অর্পিতার মুখের কোনো মিল ছিল না। অর্পিতা তো দেবাশিসের প্রেমে আগেই পাগল ছিল, আর দেবাশিসকে ডিরেক্ট সবার সামনে প্রপোজ করে ফেলে একটা গোলাপ ফুল দিয়ে, এবং প্রপোজাল যাই না কেন দেবাশিস অ্যাকসেপ্ট করে ফেলে। এবং তারপর বেশ কিছুদিন দেবাশিসের বাড়ির তলায় গ্রাউন্ড ফ্লোরে যে গ্যারাজটা আছে, এটা স্টুডিও, সেখানে রাত কাটাতে শুরু করে অর্পিতা আর দেবাশিস। ওরা বলে একসাথে প্রজেক্ট করছে, অর্পিতাকে বসিয়ে দেবাশিস ছবি আঁকছে, এবং এই সমস্ত অজুহাতে অর্পিতা দেবাশিস একসাথে স্টে করতে শুরু করে। কেটে গেছে 2 মাস 2.5 মাস। হঠাৎ করে অর্পিতা একদিন ভোরবেলা ঘুম থেকে উঠে বাড়িতে ফিল করতে শুরু করে, টেস্ট করার পর, যে ও প্রেগনেন্ট। কারণ তার 3-4 দিন আগে থেকে ওর একটুখানি প্রবলেম হচ্ছিল, ওর বমি পাচ্ছিল, গা গোলাচ্ছিল এবং খুব উইক লাগছিল, অনেকক্ষণ ধরে ঘুমোচ্ছিল, ভুলভাল স্বপ্ন দেখছিল। পরের দিন সকালে উঠে টেস্টিং কিট দিয়ে টেস্ট করার পর জানতে পারে ও প্রেগনেন্ট। মাথা খারাপ হয়ে যায়, মাথায় বাজ পড়ে যায়। সোজা ফোন করে ও দেবাশিসকে। দেবাশিসকে ফোন করার পর দেবাশিসের সঙ্গে দেখা করে। দেবাশিস বলে এটা কোনো ফ্যাক্টর না, অ্যাবর্শন করিয়ে নাও। কিন্তু অ্যাবর্শন করায় না অর্পিতা। দেবাশিস বলে যে এই বাচ্চাটার দায়িত্ব আমি নেব, তোমাকে অ্যাবর্শন করাতে হবে না, কিন্তু আমি এত তাড়াতাড়ি বিয়ে ফিয়ে করতে পারছি না। বলে ঠিক আছে, তুমি আমার সঙ্গে থাকলে সেটাই অনেক, বিয়ে করতে হবে না। বলে বাচ্চাটাকে জন্ম দেওয়া হয়। ঠিক 10.5 মাস পর বাচ্চাটার জন্ম হয়, এবং জন্ম হওয়ার পর সেই বাচ্চাটা আস্তে আস্তে ওদের সাথে বাড়তে শুরু করে। অর্পিতা নিজের বাবার থেকে টাকা নিয়ে একটা 1 BHK ফ্ল্যাট কেনে, এবং সেই ফ্ল্যাটে শিফট হয় দেবাশিসকে নিয়ে। এবং দেবাশিস আস্তে আস্তে মানে নিজের যত প্রায়োরিটি সেগুলো মিস করতে শুরু করে, নেশায় বুঁদ হয়ে যায় বাড়িতে। অর্পিতা এটুকু স্থির করে যে দেবাশিস রাস্তাঘাটে মদ খেয়ে, নেশা করে, মাতলামো না করে, বাড়িতে বসে বসে নেশা করে যদি ছবি আঁকে, ভালো তো, বছরে একবার করে এক্সিবিশন হয়, সেখানে ছবিগুলো বিক্রি হবে, অ্যাটলিস্ট ওর পাশাপাশি তো দেবাশিস থাকবে, দূরে চলে যাবে না। এরম করতে 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 হঠাৎ করে 3-4 দিনের জন্য দেবাশিস হাওয়া হয়ে যায় বাড়ি থেকে। বাচ্চাটার তখন 2 বছর বয়স। ওদের যে
ছোট মেয়েটি, 2 বছর বয়স তখন হয়। মেয়েটার নাম দেওয়া হয় মোমো। মেয়েটা খুব কিউট একটা ছোট্ট পুচকে বাচ্চা, এবং যাকে বাড়ির ভেতরে অধিকাংশ সময় অর্পিতাই দেয়। অর্পিতার বাবা মা আসে, বাচ্চাটাকে সময় দেয়। অর্পিতা কাহাতক দেবাশিসের পেছনে পেছনে ঘুরবে। দেবাশিস ইন দ্য মিন টাইম, ওই যে বললাম 3-4 দিনের জন্য হাওয়া হয়ে যায়, ফোন সুইচ অফ পাওয়া যায়, ওকে পাওয়াই যায় না। অর্পিতার কাছে ফোনে খবর আসে যে দেবাশিসকে একটি মেয়ের সাথে দেখা গেছিল ঠাকুরপুকুর 3A বাস স্ট্যান্ডের সামনে। অর্পিতার সঙ্গে সঙ্গে সেই এরিয়াতে চলে যায়, ঠাকুরপুকুর থানায় গিয়ে দেবাশিসের ছবি দেখায়। পুলিশ মোটামুটি 3-4 ঘন্টার মধ্যে দেবাশিসকে ট্রেস করে নেয় মোবাইল ফোন থেকে। মোবাইল ফোন অফ থাকে, তাও ট্রেস করে নেয়। জানতে পারে ব্রতচারী বিদ্যাশ্রম বলে একটি স্কুল আছে ঠাকুরপুকুরে, তার পাশে একটি ফ্ল্যাটে একটি ওর থেকে বয়সে বড়, মানে দেবাশিসের থেকে বয়সে বড় একজন অ্যাংলো ইন্ডিয়ানের সঙ্গে থাকতে শুরু করেছে। সোজা অর্পিতা সেই ফ্ল্যাটে ঢুকে যায়। পুলিশ দরজা ভেঙে ঢুকে গিয়ে দুজনকে নেকেড অবস্থায় পায়। মন ভেঙে যায় অর্পিতার, কিছু করতে পারে না। দেবাশিস বলে দেয়, আমার সঙ্গে তোমার বিয়ে হয়নি, তাই তুমি আমাকে জোর করতে পারো না, আমি যার সাথে খুশি যেখানে খুশি যেতে পারি। আর তুমি পুলিশ নিয়ে এসছো কোন স্পর্ধা থেকে? হ্যাঁ, পুলিশ কি করবে? আমরা অ্যাডাল্ট, আমরা যা ইচ্ছে তাই করতে পারি। নেশা করেছি আমরা, এখানে আমরা ক্রাইম করেছি, আমরা একসঙ্গে থাকছি, এটা খুব প্রাইভেট একটা স্পেস। এই যে লঙ্ঘন করেছো তার জন্য তোমাদের অ্যারেস্ট হওয়া উচিত। পুলিশ সঙ্গে সঙ্গে পয়েন্টে কথা বলায় ওখান থেকে চলে যায়। অর্পিতা হাওয়াও করে কাঁদতে কাঁদতে দেবাশিসকে হাত ধরে টানতে শুরু করে। দেবাশিস অর্পিতাকে এক ধাক্কা মেরে ওখানে ফেলে দেয়। অ্যাংলো ইন্ডিয়ান মহিলাটার সঙ্গে সঙ্গে জামা কাপড় পরে ওখান থেকে বেরিয়ে যায়, এবং জানতে পারে ওই বাড়িটা, মানে ওই যে ফ্ল্যাটটা, অ্যাংলো ইন্ডিয়ান মহিলাটাই ওখানে থাকেন একা। দেবাশিস ওখানে এসেছিল। যাই হোক, অর্পিতা ওখান থেকে তাড়া খাওয়ার পর ওখান থেকে কাঁদতে কাঁদতে বেরিয়ে গিয়ে উবার ধরে, মানে ট্যাক্সি ধরে বাড়ি ফিরে আসে। নিজের বাচ্চাকে সময় দিতে শুরু করে, কিছুতেই ফিরে পায় না। এতদিন পর অর্পিতা বুঝতে পারে ও সত্যি প্রচন্ড ভালোবাসে দেবাশিসকে, দেবাশিসকে ছাড়া ও বাঁচবে না। বাচ্চাটার দিকে তাকায়, বাচ্চাটা ছোট, তার তো কিছু বোঝা কথাও নয়। খুব মন খারাপ হয়ে যায়, কিছুই করতে পারে না। মাঝে মাঝে রাস্তায় দেবাশিসকে দেখতে পায় ওই মেয়েটার সাথে। মেয়েটাকে নিয়ে দেবাশিস যাচ্ছে বাইকের পেছনে। অর্পিতা কথা বলতে গেলে সঙ্গে সঙ্গে ওকে এক হাত দিয়ে ধাক্কা মেরে বাইক নিয়ে বেরিয়ে যায়। এরম চলতে থাকলো কিছুদিন। বাচ্চাটাও বড় হতে শুরু করলো। বাচ্চাটা যখন 3 বছর বয়স হলো, ঠিক এই ঘটনার 1 বছর পর, দেবাশিস তখন অনেকটাই বদলে গেছে, কিন্তু অর্পিতা কিন্তু দেবাশিসকে বলতে পারেনি। এই 1 বছরের মধ্যে অনেক কিছু ঘটে গেছে। দেবাশিসের বাড়িতে গেছে, কেউ পাত্তা দেয়নি, অর্পিতাকে কোনো জায়গা দেয়নি। বলে, তুমি কি যখন বিয়ে করেছিলে, তুমি যখন ওকে নিয়ে চলে গেছিলে, তুমি কি আমাদের বলে গেছিলে? দেবাশিসের বাবা মা এটা বলে, আমার ছেলে তো মানুষ হয়নি, ওকে তো আমরা নিজেরাই এখানে জায়গা দেবো না। এই সমস্ত কথাবার্তা শোনার পর অর্পিতার অনেকটা মন ভেঙে যায়। কি করে ঠিক করতে পারে না। অনেক রাতে একদিন টিউশন করিয়ে বাড়ি ফিরছিল অর্পিতা, ছবি আঁকা শেখাতো। ফেরার সময় হঠাৎ করে একজন কালো জামা পরা মানুষের সঙ্গে দেখা হয় ওর, চায়ের দোকানে বসে থাকা। অর্পিতাকে দেখে সে বলে, আচ্ছা আপনাকে একটা কথা বলবো, আপনি কিছু মনে করবেন না তো? বলছে কি? বলছে, আপনার ভেতরে যে জিনিসগুলো চলছে, আপনি যে প্রবলেমের মধ্যে আছেন আমি বুঝতে পারছি। বলছে, আপনি কি করে বুঝতে পারছেন? বলছে, আমি একজন স্পিরিচুয়াল সায়েন্টিস্ট। বলছে, সেটা আবার কি? বলছে, আমি স্পিরিচুয়াল সায়েন্স নিয়ে পড়াশোনা করেছি, এবং এটা একটা খুব রেয়ার টপিক যেটা আমেরিকাতে চর্চা হয়। আমি এখানে এটা নিয়ে রিসেন্টলি চর্চা করছি, এবং আমি বুঝতে পারছি আপনি খুব সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন। আমি কিন্তু অনেকক্ষণ ধরে আপনাকে দেখছি, এই যে এখানে আপনি যাচ্ছেন, আপনার আজকে দুপুরবেলাও আমি দেখেছি বাজার করার সময় আপনি কতটা প্রবলেমের মধ্যে আছেন। এবং সমস্যাটা কোনো ফিনান্সিয়াল নয়, কোনো ফিজিক্যাল সমস্যা নয়, সমস্যাটা পুরোপুরি স্পিরিচুয়াল, তাই আমি ডিটেক্ট করতে পেরেছি। আপনি একটা কাজ করবেন, আপনি কালকে একটু আমার বাড়িতে আসবেন। অর্পিতা লজ্জা পেয়ে গেছে, একটা পুরুষ মানুষ ওকে বাড়িতে ডাকছে। অর্পিতা বলে, না আমি তো এরকম ভাবে কারোর বাড়িতে যাই না। বলছে, ঠিক আছে, বাড়িতে আসতে হবে না, একটা কাজ করুন, কালকে আপনি এই চায়ের দোকানেই চলে আসুন 7:30 নাগাদ। অর্পিতা বলে, চায়ের দোকানে আপনি কি বলবেন, আমি এভাবে আড্ডা মারি না। বলছে, ঠিক আছে, আপনি আমার বাড়িতেই আসুন, আমি বিবাহিত, আমার স্ত্রী আছে বাড়িতে, আমার সন্তান না থাকতে পারে, আমার স্ত্রী আছে, আপনি আমার বাড়িতে আসুন। বাড়ির অ্যাড্রেস নেয়। পরের দিন সন্ধ্যে 6:30টার সময় অর্পিতা সেই ভদ্রলোকের বাড়িতে চলে যায়, পাড়ার কাছাকাছি বাড়ি। বাড়িতে ঢুকেই দেখে চারপাশে খুব কম আলো, একটা লাল আলোর ভেতরে একটা ঘর, সেখানে প্রচুর ধরনের মানে মূর্তি রয়েছে, যেগুলো কোনো দেবতার মূর্তি নয়, এবং অনেক ধরনের ক্যাকটাস গাছ রয়েছে, এবং মদের বোতল রয়েছে, মানুষের মাথার খুলি রয়েছে, একটা অন্য অ্যাম্বিয়েন্স।
ঘরটার ভেতরে, গা থমথমে একটা অ্যাম্বিয়েন্স, মানে গায়ে কাঁটা দিয়ে উঠেছে অর্পিতার ঘরের ভেতরে ঢুকে। এবং ঘরের ভেতরে একটা অদ্ভুত টাইপের মন্ত্র একটা ব্লুটুথ স্পিকারে চলছে, যেটা আমাদের কোনো ভগবানকে ডাকার মন্ত্র নয়। মুহূর্তের মধ্যে অর্পিতা বুঝে গেল যে এটা কোনো একটা স্পিরিচুয়াল কোনো মানে আধ্যাত্মিক কোনো লোকের বাড়িতে আসেনি, এটা এসছে এমন কোনো লোকের বাড়িতে যে তন্ত্র সাধনা করে অথবা শয়তানকে পুজো করে। চোখটা গেল দেয়ালের দিকে, দেখলো একটা শয়তানের ছবি। এবং এই ধরনের ছবি রূপকথার গল্পে অনেকেই দেখেছে। অর্পিতা বললো, আপনি আমাকে এখানে ডেকেছেন কি করার জন্য? আমার তো একটুখানি মানে খারাপই লাগছে এখানে এসে। বলছে, খারাপ লাগার কোনো ব্যাপার নেই, আমার বউয়ের সঙ্গে দেখা করো, আমার বউয়ের সঙ্গে মিট করো, এটা আমার বউ তানিয়া। তানিয়া অর্পিতার সাথে হ্যান্ডশেক করে। তানিয়া অর্পিতাকে বুঝিয়ে বলে, টেনশন নেওয়ার কোনো কারণ নেই, অনেক মানুষ নিজেদের ব্যক্তিগত জীবনের সমস্যা নিয়ে আমাদের এখানে আসে, আমরা সলভ করে দিই। অর্পিতা বলে, এতে আমার কোনো ক্ষতি হবে না? বলছে, কোনো ক্ষতি হবে না, কিন্তু সমস্যাটা আমরা বলছি, আপনি শুনুন। বলে অর্পিতার জীবনে কি কি ঘটনা ঘটেছে সেটা এই ভদ্রলোক এবং তার বউ তানিয়া খুলে বলে। অর্পিতা না শুনে অবাক হয়ে যায় যে এত কিছু আপনারা কি করে জানলেন, এবং ডিটেলসে বলল। অর্পিতার কোমরে একটা কাটা দাগ আছে, ছোটবেলায় সাইকেল থেকে পড়ে গিয়ে লেগেছিল, ঠিক আছে। অর্পিতার আরো ব্যক্তিগত কিছু জিনিসপত্র তানিয়া এবং সেই ভদ্রলোক বললেন অর্পিতাকে। অর্পিতা অবাক হয়ে গেল যে এটা কি করে বললো। মুহূর্তের মধ্যে অর্পিতার একটু বিশ্বাস এলো যে এরা হয়তো ওর প্রবলেম সলভ করতে পারে, যে প্রবলেমে পড়েছে। অর্পিতা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে তানিয়ার হাত ধরে বলল যে আমাকে আমার হাজবেন্ডকে ফিরিয়ে দিন, আমি দেবাশিসকে ছাড়া বাঁচতে পারবো না, দেবাশিস ছাড়া আমার কেউ নেই, আমি জীবনে এরকম একটা ডিসিশন নিয়েছি ওকে ভালোবাসার, ও আমাকে বিয়েও করেনি এবং এই বাচ্চাটার দায়িত্ব আমার কাঁধে এসছে, আমি চাই আমরা তিনজন একসাথে আগের মতো ভালো থাকবো, আমি দেবাশিসকে ছাড়া বাঁচতে পারবো না। আর খুব খারাপ সমস্ত মহিলাদের পাল্লায় পড়ছে, ওর জীবন নিয়েও আমার খুব টেনশন আছে। আপনি কি চান দেবাশিস আপনার জীবনে পার্মানেন্টলি থাকবে? তাহলে এমন কিছু স্টেপ আপনাকে নিতে হবে যে স্টেপটা নেওয়ার পরে কিন্তু আপনি পরে কিন্তু রিগ্রেট করতে পারবেন না যে কেন এরকম স্টেপ নিলাম। আর অনেক কিছু কিন্তু হারাতে পারে আপনার। বলছে, আমার জীবন থেকে সব হারিয়ে যাক, দেবাশিস যেন আমার জীবনে থাকে। মুহূর্তের মধ্যে ঘরের আলোটা আর একটু কমিয়ে দেওয়া হলো। টেবিলের উপর কঙ্কালের মাথাটা নিয়ে এসে, খুলিটা নিয়ে এসে উল্টো করে সেখানে 4 ছিপি মদ ঢেলে কি সব মন্ত্র পড়ে সেই মদটা খুলি শুদ্ধ অর্পিতাকে খেতে বলা হলো। অর্পিতা খেয়ে নিল। অর্পিতাকে বলা হলো এক টুকরো কাঁচা মাংস টেবিলের সামনে রাখা, সেটার ওপর নিজের কেড়ে আঙুলটা রেখে একটা মন্ত্র বলতে বলা হলো। সেই মন্ত্রটা বলার পর বলা হলো, এই মাংসটা চোখ বন্ধ করে ওপর দিকে মুখটা তুলে খেয়ে নাও। অর্পিতা তাই করলো। মাংসটা মুখে দেওয়ার পরেই যেন মনে হলো পৃথিবীর সব থেকে ঠান্ডা কোনো বস্তু ওর জিভের ওপর ঠেকেছে। হঠাৎ করে অর্পিতার মাথাটা ঘুরে উঠলো। মনে হলো কানের পাশ থেকে কারা ফিসফিস করে কথা বলছে, জোরে হাসছে, চিৎকার করছে, আবার ফিসফিস করে কথা বলছে। এই ট্রানজিশনটার ভেতরে অর্পিতা কিছুক্ষণ থাকলো। তানিয়া চেঁচিয়ে বলল, এবার আপনি চোখটা খুলুন। চোখটা খুললো অর্পিতা। মাথাটা ভারী ভারী লাগছে, সামনের লোকগুলো দুটো অবয়ব দুলছে, মানে সেই ভদ্রলোক এবং তানিয়ার শরীরটার সামনে এরকমভাবে দুলছে। বললো, আপনি এবার আস্তে আস্তে বাড়ি ফিরে যান এবং এখানে এসেছিলেন কাউকে বলবেন না। আর কোনো প্রশ্ন করার অবস্থায় ছিল না অর্পিতা। বাড়ি ফিরে এলো। বাড়ি ফিরে আসার পর সবকিছু নর্মাল চলছে চলছে চলছে। একদিন অর্পিতা গেছে টিউশন করাতে, মানে ড্রয়িং টিউশন করাতে গেছে একটা বাচ্চার বাড়িতে। তখন বাজে সন্ধ্যে 7টা। হঠাৎ করে সেই বাড়িতে খুব জোরে কলিং বেল বেজে উঠলো 7 থেকে 8 বার। কলিং বেল বাজার সঙ্গে সঙ্গে সেই বাচ্চাটির মা দরজাটা খুলে দিল। ভেতর থেকে হঠাৎ করে হাওয়ার মতো ভেতরে ঢুকে এলো দেবাশিস। প্রায় এত মাস পর দেবাশিসকে দেখে অর্পিতা অবাক। সোজা হয়ে দেবাশিস এসে অর্পিতাকে জড়িয়ে ধরলো। অর্পিতা নিজেকে ছাড়াতে চেষ্টা করলো, এটা কি হচ্ছে কি হচ্ছে, আমি একটা জায়গায় এসেছি। দেবাশিস হাউ হাউ করে কাঁদতে কাঁদতে অর্পিতাকে জড়িয়ে ধরে বলতে শুরু করলো, আমি খুব ভুল করে ফেলেছি তোমার সাথে, আমি নিজেও তোমাকে ছাড়া বাঁচতে পারবো না, খুব অপরাধ করেছি, চলো আমরা আবার একসাথে থাকি। বলে দেবাশিস অর্পিতাকে টানতে টানতে ওখান থেকে বাড়িতে নিয়ে গেল।
দেবাশিস অর্পিতার সাথে থাকতে শুরু করলো। তারপর থেকে অর্পিতা ভাবলো সবকিছু নর্মাল হয়ে গেছে, সবকিছু ঠিক হয়ে গেছে, আগের মতো সবকিছু হয়ে গেছে। অর্পিতা পরের দিন টিউশন বেরোবে বলে রেডি হচ্ছে সন্ধ্যেবেলা। দেবাশিস হঠাৎ করে ঘুম থেকে উঠেই বলছে, তুমি কোথায় যাচ্ছ? বলছে টিউশন। কোথাও যাবে না, তুমি এখানে থাকবে, তুমি আমার চোখের বাইরে কোথাও যাবে না, আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। আমি ভুল করেছি এত বছর ধরে, এই যে অপরাধটা তোমার সাথে করেছি, তোমাকে ছেড়ে যাওয়া উচিত ছিল না, এবং আমি কিভাবে নিঃশ্বাস নিয়েছি এক মাস তুমি জানো না। বলে দেবাশিস অর্পিতাকে বসিয়ে দেয় এবং অর্পিতাকে আদর করে, এমন ভাবে আদর করতে শুরু করে অর্পিতা আর বেরোতে পারে না বাড়ি থেকে। মাঝরাতে দুজন খুব ঘনিষ্ঠ মুহূর্ত কাটাচ্ছে, অন্তরঙ্গ হয়েছে। হঠাৎ করে বাচ্চাটা এমন ভাবে কেঁদে ওঠে ওদের। দেবাশিস বাচ্চাটার দিকে খুব কড়া চোখে তাকিয়ে বলে, চেঁচিয়ে ওঠে, বলে একদম ডিস্টার্ব করবে না এখন। বলে বাচ্চাটাকে কড়া হাতে ধরে প্যারাম্বুলেটরের ওপর বসিয়ে দেয় এবং প্যারাম্বুলেটরটা লক করে দেয়। অর্পিতা হন্তদন্ত ওই অবস্থায় ওঠে, উঠে দেখে বাচ্চাটা হাওয়াও করে কাঁদছে, চেঁচিয়ে উঠেছে, দেবাশিস এভাবে ধরেছে বলে। দেবাশিসকে বলে, তুমি এভাবে কথা বলছো কেন ওর সাথে? তো তোমারও সন্তান, একটা বাচ্চা কাঁদবে না, একটা বাচ্চা বিরক্ত করবে না? এটা কি এমন বয়স ওর, 2.5 বছর বয়স? বলে সোজা অর্পিতা বাচ্চাটাকে বুকে নিয়ে চুপচাপ বসে পড়ে। ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকে দেবাশিস অর্পিতার দিকে, এরম ভাবে যেন মনে হচ্ছে পৃথিবীতে সবকিছু না মুছে গেছে, অর্পিতা ছাড়া দেবাশিসের জীবনে আর কিছু নেই। এরম একটা মুহূর্তে মানে অর্পিতা দেবাশিসের প্রেমে পাগল। অর্পিতা ভাবে যে এটাই তো আমি চেয়েছিলাম, দেবাশিস আমার সঙ্গে থাকবে। কিন্তু মাঝে মাঝে দেবাশিসের কিছু অদ্ভুত জিনিসপত্র অর্পিতার ভালো লাগছিল না। অর্পিতার কোনো বন্ধু বান্ধব ফোন করলে দেবাশিস সঙ্গে সঙ্গে কে ফোন করছে, দেখি 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 কে ফোন করছে। সন্দেহ চোটে অর্পিতার হাত থেকে ফোনটা নিয়ে দেখতে শুরু করে, যেগুলো আগে কখনো দেবাশিস করেনি। এতটা কেয়ারফুল ছিল না, এতটা পজেসিভও ছিল না। এই যে অদ্ভুত পজেসিভ হয়ে গেছে, সেটাতে অর্পিতার একটু বিরক্তই লাগছিল। অর্পিতা বাড়ির সামনে কোনো দোকানে কোনো কিছু গ্রসারি আনতে গেলে দেবাশিস পেছনে চলে যাচ্ছিল। আচ্ছা, অর্পিতার সঙ্গে কোনো দোকানদার কথা মানে প্রশ্নের উত্তর দিলে দেবাশিস বলছে, ওর সঙ্গে না, আমার সঙ্গে কথা বলুন, আপনি আমার সঙ্গে কথা বলুন, আমি ওর হাজবেন্ড। এতটা ভেতরে ঢুকে গেছিল, এতটা মানে অর্পিতাকে ঘিরে ছিল দেবাশিস। হঠাৎ করে একদিন মাঝরাতে অর্পিতার ঘুম ভেঙে যায়। দেখে কোনো কিছুটা জোরে জোরে চেবানোর শব্দে বিছানা থেকে উঠে পড়ে। রান্নাঘরে গিয়ে দেখে ফ্রিজ থেকে কাঁচা মাংস বের করে বসে বসে প্রচন্ড তাড়াতাড়ি খাচ্ছে দেবাশিস। অর্পিতার চক্ষু চড়ক গাছ হয়ে যায়। কি হচ্ছে? দেবাশিসকে বারণ করে, দেবাশিস কিছুতেই শোনে না। কোন রকমে মাংসগুলোকে মুখ থেকে বের করে ফেলে দেবাশিসকে ঘুম পাড়িয়ে দেয় অর্পিতা, জড়িয়ে ধরে, আদর করে। সবকিছু ঠিক চলছিল। বাড়িতে ধূপ জ্বালালে, বাড়িতে পুজো করলে রেগে যাচ্ছিল দেবাশিস। বলছে, এটা কি হচ্ছে নাকি? হ্যাঁ, আমি তোমার জীবনে ভগবান, তুমি আমাকে পুজো করবে? তুমি ঠাকুর দেবতাকে কেন পুজো করছো? পুজোর সমস্ত সরঞ্জাম ভেঙে ফেলে দেয় দেবাশিস। অর্পিতা কিন্তু নিজের মা বাবাকে কিচ্ছু বলে না। হঠাৎ করে একদিন অর্পিতার একটা ছোটবেলাকার বন্ধু সুপ্রিয় অর্পিতার সঙ্গে দেখা করতে আসে বাড়িতে। অর্পিতা থাকে না বাড়িতে সেই সময়। অর্পিতা সেই সময় নিজের মা বাবার সঙ্গে দেখা করতে যায়। দেবাশিস দরজা খোলে, সুপ্রিয় ভেতরে ঢোকে। দেবাশিস সুপ্রিয়কে জিজ্ঞেস করে, তুমি কে? বলে, সুপ্রিয় অর্পিতার বন্ধু। কেমন আছে? ওর কোনো খোঁজ খবর নেই, ফোন যখনই করি ফোন অফ। কি দরকার ওকে, কি দরকার ওকে? বলে ভুলভাল ব্যবহার শুরু করে, ওর সাথে খুব খারাপ ব্যবহার শুরু করে। অর্পিতা বাড়ি ফিরে আসার পর সন্ধ্যেবেলা রান্না করছে, দেবাশিসকে সঙ্গে কথা বলছে। হঠাৎ করে একটা প্রচন্ড গোঙানির আওয়াজ পায় আলমারি থেকে। আলমারিটা খুলতে চায়, দেবাশিস কিছুতেই আলমারিটা খুলতে দেয় না। জোর করে অর্পিতা আলমারি খুলে দেখে ওর ছোটবেলার বন্ধু সুপ্রিয়র মুখটা টেপ মারা এবং হাতটা বাঁধা, এবং ভেতর থেকে প্রচন্ড ঘেমে নিয়ে চোখ বেরিয়ে গেছে, ভেতরে কেউ বেঁধে রেখেছে। বলে, সুপ্রিয় তুই এখানে? বলে মুখ হাত পা খুলে দেয়। বলে, এই তোর হাজবেন্ড আমাকে বেঁধে রেখেছে ভেতরে, আমাকে একটা কি ইঞ্জেকশন দিয়েছিল, আমার সেন্স ছিল না, একটু আগে সেন্সটা ফিরেছে, আমি তোর আওয়াজ পেলাম ঘরের ভেতরে, তাই আমি চেষ্টা করলাম যাতে বোঝাতে, আমাকে 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 মারার জন্য এরকম করছিল। কি শুরু হয়েছে, কি শুরু হয়েছে? অর্পিতার বাড়িতে যে কাজ করতেন ভদ্রমহিলা, তিনি না হঠাৎ করে সকালবেলা একদিন কাজ করতে এসে দেখে যে অর্পিতা তখন ঘুমোচ্ছে বাচ্চাটাকে নিয়ে, সারা রাত যেহেতু জাগতে হয় বাচ্চাকে নিয়ে, এবং রান্নাঘরের পড়ে থাকা সমস্ত নোংরা খাবার দাবার দেবাশিস বসে বসে উবু হয়ে বসে বসে খাচ্ছে। এই সিনটা দেখে রান্নার মাসির মাথা খারাপ হয়ে যায়।
তিনি কাজ না করে বাড়ি থেকে বেরিয়ে যায়। দুপুরবেলা মাসি আবার ফিরে আসে, যখন অর্পিতা একা ছিল। মাসি অর্পিতাকে বলে যে এরম এরম ব্যাপার দেখেছে। অর্পিতা অবাক হয়ে যায়, বলে হ্যাঁ আমিও দেখেছি, একদিন মাংস খাচ্ছিল। মাসি তখন বলে তুমি কি করেছো বলো তো সত্যি কথা। অর্পিতা খুলে মাসিকে সব বলে। মাসি মানে অবাক হয়ে যায়, ভয় পেয়ে যায়, বলে এটা কি অপরাধ করেছো তুমি? তুমি শয়তানকে পুজো করে শয়তানকে ডেকে এনেছো। তোমার সঙ্গে যে থাকছে সে দেবাশিস বাবু দাদাবাবু নয়, শয়তান। তোমাকে পীর বাবার বাড়িতে নিয়ে যাব, তুমি যাবে, ওখানে সবকিছু বলবে, ঠিক হয়ে যাবে। অর্পিতার মাথা কাজ করে না। সন্ধ্যেবেলা দেবাশিস আসছে না, বাড়িতে ফিরছে না। হঠাৎ করে দেখে দেবাশিস প্রচুর শাড়ি, জামা কাপড়, মিষ্টি, ক্যাডবেরি, চকলেট, কোল্ড ড্রিঙ্ক নিয়ে অর্পিতার জন্য এসছে। অর্পিতাকে জড়িয়ে ধরে বলে তোমার জন্য নিয়ে এলাম, তোমায় তো সেভাবে কোনো কিছু কিনে দিতে পারিনি। অর্পিতা না জাস্ট বুঝতে পারে না যে কি বলবে। সকালের কথাবার্তাগুলো মুখে এসেও বলতে পারে না। পরের দিন সকালবেলা, অনেক সকালে, ভোর 6টা 6:30 নাগাদ অর্পিতাদের বাড়িতে কেউ নক করে। দরজাটা খুলে দেখে পুলিশ এসছে স্থানীয় থানা থেকে। দেখে অর্পিতাদের বাড়ির পেছনে যে পানা পুকুরটা আছে, ওখানে একটা পচা গলা, ফুলে যাওয়া মৃতদেহ ভেসে উঠেছে, যেটা আর কারণ না, ওদের বাড়ির কাজের বউয়ের। লাস্ট কখন কাজ করতে এসেছিল, কি করেছিল, সবকিছু জিজ্ঞেস করে। বলে এখানে বলে দিন। দেবাশিসও ঘুম থেকে উঠে, দেবাশিস তো আকাশ থেকে পড়ছে, কি হয়েছে, হ্যাঁ আমরা কি করে জানবো কি করে হয়েছে। অর্পিতা বলে লাস্ট কখন কাজ করতে এসেছিল, কত টাকা মাইনে দেয়, কতদিন কাজ করছে, মানে কাজের বউয়ের সম্বন্ধে কি কি জানে, সবকিছু অর্পিতা বলে দেয়। কিন্তু এই সবকিছুর মাঝে না, মানে যেটা অর্পিতা ফিল করতে শুরু করে যে কোনো কিছু ঠিক হচ্ছে না। দেবাশিসের ভেতরে সত্যি সেটা হয়েছে। দেবাশিস রাতের বেলা ঘুমোচ্ছিল, ঠিক সেই সময় অর্পিতা বাড়ি থেকে বেরিয়ে যায়। সুপ্রিয়কে বলা ছিল, সুপ্রিয় নিজের গাড়ি নিয়ে আসে, সেই গাড়িতে করে সেই পীর বাবার বাড়ি চলে যায় অর্পিতা, বাঁকড়াহাট রোডে। সেই পীর বাবার বাড়িতে যাওয়ার পর সবকিছু খুলে বলে। পীর বাবা বলে এখন তোদের বাড়িতে গেলে ওকে ওর আসল রূপে দেখা যাবে না, তোদের বাড়িতে যেতে হবে রাত্রি 3টের সময়। রাত 3টের সময় সব থেকে শক্তিশালী হয় শয়তানের দূতরা। ঠিক রাত 2:45-এর মধ্যে বাড়ির বাইরে পৌঁছে যায় গাড়ি নিয়ে সবাই। অর্পিতা চোরা চাবি দিয়ে লকটা খোলে, বাড়ির 3জনে বাড়ির ভেতরে এন্টার করে। প্রথমে দেখে তো নাক ডাকিয়ে ঘুমোচ্ছে দেবাশিস, এবং ঠিক 3:05 হঠাৎ করে এরম ভাবে, মানে অদ্ভুত চিন্তা ভাবনা করে, অদ্ভুত মুখ থেকে আওয়াজ করে দেবাশিস ঘুম থেকে উঠে পড়ে। খাটের ওপর উবু হয়ে বসে, লাফিয়ে খাট থেকে নামে, দৌড়ে চলে যায় রান্নাঘরে, ফ্রিজটা খোলে, কাঁচা মাছ, কাঁচা মাংস যা আছে সব খেতে শুরু করে। ঠিক সেই সময় পীর বাবা পেছন থেকে এতটা, মানে গুঁড়ো কি সব জিনিস আর কি একটা জল, হলি ওয়াটার টাইপের, ছুঁড়ে মারে দেবাশিসের পিঠে। দেবাশিস বলে বাবা গো বাবা, জ্বলে যাচ্ছে, পিঠ জ্বলে যাচ্ছে, পিঠ জ্বলে যাচ্ছে, কে গো, কে 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 এলো, কে এলো বলে কি সব মন্ত্র পড়ে দেবাশিসকে ওখানে লক করে দেয়। দেবাশিস ওই চৌহদ্দি থেকে বেরোতে পারে না। পীর বাবা তখন জিজ্ঞেস করে যে কেন এসছিস সেখানে, তুই কে, নিজের পরিচয় দে। কিছুতেই বলতে চায় না। আবার ওই ধুলো ছুঁড়ে মারে, ওর মুখের ওপর মন্ত্র পড়ে, কি সব জল ছুঁড়ে মারে। মারার পর না, সেই মুহূর্তে নিজের আসল নামটা বলে। সবাই জানতে পারে শয়তানের দূত এসছে দেবাশিসের শরীরে, এবং সেই শরীরটা বলে ওঠে, দেবাশিসের শরীরটা বলে ওঠে, আমি তো নিজের ইচ্ছে আসিনি, আমায় তো ডেকে পাঠিয়েছিল, আমায় তো ডেকে পাঠিয়েছে জোর করে, আমাকে জোর করে ওর শরীরে ঢুকেছে ওকে পাবে বলে, ওর আত্মাকে না নিয়ে আমি যাব না। মানে দেবাশিসের শরীর থেকে সেই শয়তান বলে ওঠে যে অর্পিতার আত্মাকে নিয়েই ফিরবে শয়তান, অর্পিতার আত্মাকে না নিয়ে যাবে না। অলরেডি দেবাশিসের শরীর থেকে অনেক রক্ত শুষে খেয়ে নিয়েছে এতদিনে। পীর বাবা বলে ওঠে তুই যাবি নাকি তোকে এখানে কয়েদ করে রাখবো, তোর ক্ষমতা আছে আমায় কয়েদ করে রাখবি, পীর বাবাকে বলে ওঠে আত্মা। পীর বাবা ব্যাগ থেকে একটা বের করে, মাদুলি বের করে জোর করে দেবাশিসকে পড়াতে যায়। পীর বাবাকে এক ধাক্কা দেয়। পীর বাবা গিয়ে পড়ে ওই কাঁচা মাছ আর মাংসগুলোর ওপরে। পীর বাবা উঠে দাঁড়ায়, উঠে দাঁড়িয়ে হাতের ভেতরে ধুলোটা নিয়ে হাতটা সোজা করে বলে আমি এতক্ষণ চাইনি এই মন্ত্র পড়তে, কিন্তু পড়তে হবে তোর জন্যে বলে চেঁচিয়ে চিৎকার করে পীর বাবা উর্দু ভাষায়
জোরে জোরে মন্ত্র উচ্চারণ করে এবং দেবাশিস ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও, চলে যাবো, চলে যাবো, এখান থেকে চলে যাবো বলে চিৎকার করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে দেবাশিসের শরীরটা না এরম ভাবে পড়ে যায় অজ্ঞান হয়ে মাটিতে। পীর বাবা শূন্যে তাকিয়ে বলে, আমি কি করে বুঝবো তুই চলে গেছিস, প্রমাণ দে। কোনো আওয়াজ আসে না। পীর বাবা তখন বলে, ওই সামনে যে জলের বালতিটা আছে, ওই জলের বালতিটা ওপরে তুলে ফেলে দে, শূন্যে তুলে। কেউ ফেলে দেয় না। পীর বাবা সঙ্গে সঙ্গে ওখানে ধুলোটা আবার ছড়ে, সঙ্গে সঙ্গে জলের বালতিটা কেউ একটা ওপরে তুলে ঝপ করে ফেলে দেয়। দেবাশিসের তখনও জ্ঞান ফেরে না। এইভাবে মন্ত্র পাঠ করে দেবাশিসকে বাঁচায় পীর বাবা। অর্পিতা নিজের সমস্ত ভুল স্বীকার করে এবং পীর বাবা অর্পিতাকে বলে যে অপরাধ করেছিস এর প্রায়শ্চিত্ত করার জন্য তোকে যেতে হবে টালিগঞ্জে আনোয়ার সরোরের মাঝখানে পাগলা বাবার মাজারে। সেখানে যাওয়া হয়। সুপ্রিয় দেবাশিসকে আর অর্পিতাকে নিয়ে সেখানে যায়। পীর বাবাও সঙ্গে সঙ্গে সেখানে যায় ভোর রাতে, গিয়ে সেখানে প্রায়শ্চিত্ত করার কিছু ক্রিয়া হয়, সেগুলো করে। তারপর থেকে ওদের জীবনে কোনো উৎপাত হয়নি, কিন্তু দেবাশিসের শরীরে কিন্তু অ্যানিমিয়া দেখা দিয়েছিল। রক্ত অনেকটাই শুষে নিয়েছিল সেই শয়তানের আত্মা। কেমন লাগলো গল্পটা? এই যে বললাম, মানুষ নিজের স্বার্থে নিজের কাছাকাছি অনেক কিছু পাওয়ার জন্য অনেক এমন এমন স্টেপ নেয় যেগুলো কিন্তু তার জীবনকেই বরবাদ করে দেয়। তাই জীবনে কোনো ভুল স্টেপ নেওয়ার আগে বারবার ভাববে। অনেকেই ভাবে অনেকের জীবনে হয়তো এরকম অলৌকিক ঘটনা ঘটে না, কিন্তু অনেকের জীবনে ঘটে। কেউ বিশ্বাস করে, কেউ করে না, সবাইকে নিয়েই তো এই সোসাইটি। তোমার কেমন লাগলো কমেন্ট করে জানাও, আর লাইক করো, ফলো করো, সাবস্ক্রাইব করো এই ইউটিউব চ্যানেল সত্যি ভূতের গল্প, অনলি অন ইউটিউব, শুধুমাত্র তোমাদের জন্য। খুব ভালো থেকো।